সন্ধ্যায় সেকেন্ডের ব্যবধানে 2 দফা ভূকম্পন, উৎপত্তিস্থল রাজধানীর বাড্ডা ও নরসিংদী। সকালে অনুভূত হয় মৃদু কম্পন, কাটছে না আতঙ্ক। সিঁড়িতে উঠতেছিলাম, ওই সেম মাথাটা ঘুরাইতেছিল পুরা। এই মনে আবার ভূমিকম্প হচ্ছে। এই আতঙ্ক কিছুটা এখনো ভিতরে কাজ করে। ভূমিকম্প হয়ে গেছে, হওয়ার ফলে আমরা দৌড়াই নিচে চলে আসছি। বাংলাদেশ তার অবস্থানগতভাবে এমন একটা জায়গায় আছে যে আমরা ভূমিকম্প ঝুঁকির মধ্যে আছি। বিল্ডিং কোড না মেনে ইচ্ছে মতো ভবন নির্মাণ, বড় ভূমিকম্পে বেশিরভাগই ধসে পড়ার শঙ্কা, চিহ্নিত করে কঠোর ব্যবস্থার ঘোষণা রাজুকের। নিকট ভবিষ্যতে আরো বড় মাত্রার ভূমিকম্প আমাদের আঘাত হানার এই বার্তা আজকে বহন করছে। যে ভবনগুলো বানানো হচ্ছে তার স্ট্রাকচারাল স্ট্রেংথ ঠিক আছে কিনা, তার নির্মাণ কোয়ালিটি ঠিক আছে কিনা, এগুলো কোনোটাই কিন্তু সেই অর্থে নজরদারির মধ্যে নাই। এই বাড়ি কিন্তু প্ল্যান দেখাইতে পারেনি, তো যে ব্যাংকে আছে তারা 7 দিনের সময় নিচ্ছে। আমরা একটা টেকনিক্যাল টিম করতেছি, অতি দ্রুত এটা ব্যবস্থা। দেখছিলেন প্রধান শিরোনাম, রাতের সময় সঙ্গে আছি আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। নির্বাচনের দিনে গণভোট আয়োজনে চিঠি দিল সরকার, চ্যালেঞ্জ দেখছেন সিইসি। নির্বাচনী জেনোসাইডের শঙ্কা জামায়াতের, মুখে ভোট চাইলেও বাধা দেওয়ার অপচেষ্টা দেখছে বিএনপি। জুলাই হত্যাযজ্ঞের দায়ে আওয়ামী লীগ সহ 14 দলের বিচার দাবি এনসিপির। জাতীয় পার্টিকে নির্বাচনে আনার চেষ্টার বিরুদ্ধে মাঠে থাকার হুঁশিয়ারি নাহিদ ইসলামের। ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক, স্বাস্থ্য ও ইন্টারনেট সহযোগিতা বিষয়ক 2টি সমঝোতা স্মারক সই। দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ নিয়েও আলোচনা। 50টি পিস্তলের ব্যাপারে বিমান কনফার্ম করছে, তারা স্বীকার করছে যে মাল চুরি হয়েছে। 16টা পিস্তল গতকালকে পুলিশ সিজার লিস্ট করেছে। শাহজালাল বিমানবন্দরে তেলেসমাতি, চুরির 20 দিন পর ভাঙা ভল্টেই ফিরল কিছু অস্ত্র। ব্যাখ্যা নেই কর্তৃপক্ষের, আগুনের প্রতিবেদন দিতে পারেনি তদন্ত কমিটি। ম্যান পাওয়ারটা না আসার কারণে আমার ভিসার মেয়াদটা শেষ হয়ে যাচ্ছে। আমার মরা ছাড়া কোনো উপায় নাই। ভিসা থাকার পরও 3 মাসে সৌদি আরব যেতে পারেননি প্রায় 1 লাখ শ্রমিক। বিএমটির বহির্গমন ছাড়পত্র জটিলতাকে দুষছেন ভুক্তভোগীরা, শ্রমবাজার সংকুচিত হওয়ার শঙ্কা। পাঁচ 5.7 মাত্রার ভয়াবহ ভূমিকম্পের একদিন না যেতেই আবারও 3 দফা ভূকম্পন। সন্ধ্যায় 1 সেকেন্ডের ব্যবধানে অনুভূত হয় 2টি ঝাঁকুনি। এর উৎপত্তিস্থল রাজধানীর বাড্ডা ও নরসিংদী। এর আগে সকালে আরেকটি ভূকম্পনের উৎপত্তিস্থল ছিল নরসিংদীর পলাশ। আবহাওয়া অধিদপ্তর বলছে এটি গতকালের ভূমিকম্পের আফটার শক। 100 বছরের মধ্যে এই অঞ্চলে বড় ভূমিকম্প না হওয়ায় ঝুঁকি দেখছেন গবেষকরা। 5.7 মাত্রার ভয়াবহ ভূমিকম্পের আতঙ্ক কাটতে না কাটতেই আবারও ভূকম্পন, এবারও উৎপত্তিস্থল নরসিংদীতে। শনিবার সকাল 10:36-এ হঠাৎই কেঁপে ওঠে পুরো এলাকা। ঘর থেকে বেরিয়ে আসেন অনেকে। মাত্রা কম হওয়ায় কোনো ক্ষয়ক্ষতি না হলেও পরপর 2 দিন ভূকম্পনে আতঙ্কিত বাসিন্দারা। এদিকে সন্ধ্যা 6:06 ভূকম্পন অনুভূত হয় রাজধানীসহ আশপাশের এলাকায়। 3.7 মাত্রায় উৎপত্তিস্থল ছিল রাজধানীর বাড্ডায়। গত শুক্রবার এবং শনিবার যে 2 দিনে যে বিল্ডিং অনেকগুলো ভবন ফেটে গেছে, আমরা আতঙ্কিত। ভূমিকম্প হয়ে গেছে, হওয়ার ফলে আমরা দৌড়াই নিচে চলে আসছি। বিষয়টি নিশ্চিত করে আবহাওয়া অধিদপ্তর জানায় এটি শুক্রবারের ভূমিকম্পের আফটার শক। 100 বছরের মধ্যে এই অঞ্চলে বড় ভূমিকম্প না হওয়ায় ঝুঁকি দেখছেন গবেষকরা। গত 100 বছরে কিন্তু কোনো বড় ভূমিকম্প হয়নি। 100 বছর বা 100 বছর ধরে ভূমিকম্প একটা নির্দিষ্ট টাইমের পরে আবার সে জায়গায় হয়, এটাকে ভূমিকম্পের রিপিট টাইম বলা হয়। সেটা যদি আমরা বিচার করি সেক্ষেত্রেও কিন্তু একটা ভূমিকম্প, বড় ভূমিকম্পের ঝুঁকি এই অঞ্চলে রয়ে গেছে। এর আগে শুক্রবার সকাল 10:38-এ নরসিংদীর মাধবতীতে 5.7 মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে সারা দেশ। এতে 10 জনের প্রাণহানি ও কয়েকশো মানুষ আহত হন। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে বহু ভবন হেলে পড়ার পাশাপাশি ফাটলও ধরে। মিরন আহমেদ, সময় সংবাদ। ভূমিকম্পের পরদিনও পুরোপুরি আতঙ্ক কাটেনি রাজধানীবাসীর। রেলিং ভেঙে 3 জনের মৃত্যুর ঘটনায় ক্ষতিগ্রস্ত ভবনটি পরিদর্শন করেন রাজউক চেয়ারম্যান। এ সময় নকশা দেখাতে না পারায় ভবন মালিককে 7 দিনের সময় বেঁধে দেন তিনি। জানান, ঝুঁকিপূর্ণ ভবন দ্রুত চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। শুক্রবার 5.7 মাত্রার ভূমিকম্পে এখনো আতঙ্কে রাজধানীবাসী। পুরান ঢাকার সরু অলিগলি থেকে শুরু করে নতুন ঢাকার বহুতল ভবন, বিভিন্ন জায়গা থেকেই ভবনে ফাটল দেখা দেয়া ও বিল্ডিং হেলে পড়ার খবরে আতঙ্ক যেন কাটছেই না সাধারণ মানুষের। আজকে যখন স্কুলে আসলাম, আমি যখন দাঁড়ায় ক্লাসে সিঁড়িতে উঠতেছিলাম, ওই সেম কাজটা আমার
করতেছিল, মানে মাথাটা ঘুরাইতেছিল পুরো। মাঝে মাঝে ভাবি এই মনে আবার ভূমিকম্প হচ্ছে। যখন যে খবরে পাচ্ছি যে পরেও আবার হতে পারে, তো এই আতঙ্ক কিছুটা এখনো ভিতরে কাজ করে। আতঙ্ক আর ভয় নিয়েই ভূমিকম্পে হেলে পড়া ভবনে অবস্থান করছেন বাসিন্দারা। বিল্ডিং জন্মে থেকে এরকমই, এখন মানুষ ভূমিকম্প হওয়ার পর উপরের দিকে তাকাইতেছে, উপরে ফাঁকা ছিল, আসলে কিছুই না এটা। আমরা বিল্ডিং করার সময় উপরে গিয়ে টাচ করে নিছি দুইটা বাড়ির একসাথে। ভূমিকম্পে আস্তরের যে জয়েন্টটা ছিল ওগুলার কিছু গুঁড়া পড়ছে, মানুষ একটু আতঙ্কিত হয়েছে। শনিবার সকালে পুরান ঢাকার আরমানিটোলায় ভূমিকম্পের কারণে রেলিং ভেঙে 3 জন নিহত হওয়ায় ক্ষতিগ্রস্ত ভবনটি পরিদর্শন করেন রাজুক চেয়ারম্যান। এ সময় ভবনটির নকশা দেখাতে না পারায় 7 দিনের সময় বেঁধে দেন রাজুক চেয়ারম্যান। নির্ধারিত সময়ে কাগজপত্র না দেখাতে পারলে ক্ষতিগ্রস্ত ভবনটি সিলগালা করে দেওয়ার নির্দেশ দেন তিনি। রাজধানীতে ঝুঁকিপূর্ণ ভবন দ্রুত চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান রাজুক চেয়ারম্যান। এই বাড়ি কিন্তু প্ল্যান দেখাইতে পারেনি, বলছে ব্যাংকে আছে, তারা 7 দিনের সময় নিচ্ছে। অনেক বিল্ডিংয়ে দেখবেন বলে যাব যে এগুলো যদি 7 দিন বা 10 দিনের মধ্যে রেকটিফাই না করে তাহলে আমি কিন্তু এই বিল্ডিংগুলো কাজ বন্ধ করে দেবো। আমরা একটা টেকনিক্যাল টিম করতেছি, তারা এগুলো অ্যাসেসমেন্ট করবে এবং সুপারিশ করবে, এবং আমরা অতি দ্রুত এটা ব্যবস্থা। ভূমিকম্পের কারণে নয়, ভবন নির্মাণে অনিয়মের বিষয় নিয়ে রাজুকের চলমান কার্যক্রম আরও গতিশীল করা হবে বলেও জানান সংস্থাটির চেয়ারম্যান। স্বপন আহমেদ, সময় সংবাদ, ঢাকা। এক ভূমিকম্প কাঁপিয়ে দিয়েছে গোটা বাংলাদেশকে। বিশেষজ্ঞরা বলছেন ইন্দো বার্মা সাবডাকশন জোন ও ডাউকি-চুতি এই দুই শক্তিশালী উৎসের কারণে বহুদিন ধরেই রয়েছে বড় ধরনের ঝুঁকিতে। তার উপর রাজধানীর অপরিকল্পিত নগরায়ন ও ভূমিকম্প অসহনশীল ভবনের ছড়াছড়ি বিপর্যয়ের শঙ্কা আরও বাড়িয়েছে। উম্মেহানির রিপোর্ট। 21 নভেম্বর বেলা 10টা 38 মিনিট 5.7 মাত্রার ভূমিকম্প কাঁপিয়ে দেয় পুরো দেশকে। উৎপত্তিস্থল নরসিংদীর মাধবদী, অর্থাৎ রাজধানীর বেশ কাছে। আর এটাই শঙ্কার অন্যতম বড় কারণ। আবারও তাই প্রশ্ন, এমন বড় ধরনের ভূমিকম্পের পর কতটা নিরাপদ বাংলাদেশ? দেশে ভূমিকম্পের উৎস মূলত দুটি। একটি পূর্বে অবস্থিত ইন্দো বার্মা সাবডাকশন জোন, অন্যটি উত্তরের ডাউকি-চুতি। এর মধ্যে সবচেয়ে বিপজ্জনক সাবডাকশন জোন। এবারের উৎপত্তিস্থল অর্থাৎ নরসিংদী ভূতাত্ত্বিকভাবে বার্মা প্লেট ও ইন্ডিয়া প্লেটের সংযোগস্থলে মাঝামাঝি অবস্থিত। ভূতত্ত্ববিদরা বলছেন, বড় ধরনের ভূমিকম্প সংঘটিত হতে বিশ্বে সাধারণত যে সকল ভৌগোলিক কাঠামো থাকে, বাংলাদেশও তার বাইরে নয়। সেজন্যই উত্তর এবং পূর্বাঞ্চলের টেকটনিক প্লেটের কম্পন প্রভাব ফেলে সারা দেশে। একদিকে ইন্ডিয়ান প্লেট ইউরেশিয়ান প্লেটের সাথে সংঘর্ষ হচ্ছে উত্তর দিকে, এটা একটা প্লেট বাউন্ডারি। আরেকটা হচ্ছে যে বাংলাদেশ তার পূর্ব পাশে যে বার্মিস যে প্লেটটা আছে সেটার সাথেও তার একটা সংঘর্ষ হচ্ছে। গবেষণা অনুযায়ী এই সাবডাকশন জোনে প্রায় 8.2 থেকে 9.2 মাত্রার শক্তি জমা আছে। আর এই শক্তি উন্মুক্ত হলে আরও বড় ধরনের কম্পনের সংখ্যা বাড়ছে। বিশেষজ্ঞরা তাই এই 5.7 মাত্রার কম্পনকে বড় বিপদের আগাম বার্তা হিসেবে দেখছেন। সাবডাকশন জোন ওটাকেই আমরা বলি যেখানে একটা প্লেট আর একটা প্লেটের নিচে তলিয়ে যায়। পৃথিবীর যে কোনো সাবডাকশন জোনের ভূমিকম্প হচ্ছে নটোরিয়াস, যেটা আমাদের এখানে বিরাজ করছে। বিপুল পরিমাণ যে শক্তি 8.2 থেকে 9 মাত্রা শক্তি যেটা জমা হয়েছে, সেটার ক্ষুদ্রতম একটা শক্তি আজকে বের হলো। তাহলে এই খুলে যাওয়ার ফলে তাহলে আরও যে শক্তি যেটা জমা হয়েছে সেইটা তাহলে সামনে নিকট ভবিষ্যতে আরো বড় মাত্রার ভূমিকম্প আমাদের আঘাত হানার এই বার্তা আজকে বহন করছে। এদিকে নগর পরিকল্পনাবিদরা বরাবরই বলে আসছেন, রাজধানীর বেশিরভাগ ভবনের নেই পর্যাপ্ত ভূমিকম্প সহনশীলতা। বড় আকারের ভূমিকম্পে ধসে পড়বে এখানকার বেশিরভাগ ভবন। এরপরেই তালিকায় আছে বন্দর নগরী চট্টগ্রাম। যে ভবনগুলো বানানো হচ্ছে তার স্ট্রাকচারাল স্ট্রেংথ ঠিক আছে কিনা, তার নির্মাণ কোয়ালিটি ঠিক আছে কিনা, এগুলো কোনোটাই কিন্তু সেই অর্থে নজরদারির মধ্যে নাই। বড় ধরনের ঝুঁকি এড়াতে তাই জোর দিতে হবে দীর্ঘমেয়াদী পরিকল্পনা, সচেতনতা ও প্রশিক্ষণের সঙ্গে নিয়মিত মহড়া আর সব ভবনে নিয়ম করে নিরাপত্তা তদারকি বাড়ানো ছাড়া উপায় নেই বলে মত সংশ্লিষ্টদের। উম্মেহানি, সময় সংবাদ, ঢাকা। অন্য প্রসঙ্গ, নির্বাচনের দিন গণভোট আয়োজনে ইসিকে চিঠি দিয়েছে সরকার। সিইসি জানান এটা খুবই চ্যালেঞ্জিং। গণভোট আইন পাশের পর প্রস্তুতি শুরু করবে ইসি। মহোদয়, আপনি বলেছেন যে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে আয়োজনে সরকারের সিদ্ধান্তের কথা জানান প্রধান উপদেষ্টা। তবে বিষয়টি নিয়ে কাজ শুরু করতে সরকারের পক্ষ থেকে নির্দেশনার অপেক্ষায় ছিল নির্বাচন কমিশন। এরই মধ্যে সরকার গণভোট করার জন্য কমিশনকে চিঠি দিয়েছে জানিয়ে আগামী সপ্তাহের মধ্যে গণভোটের আইন করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন।
শনিবার বিকেলে গুলশানে এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস এর কর্মশালায় সিইসি বলেন, আইন হয়ে গেলে গণভোটের প্রস্তুতি শুরু করবে কমিশন। There is no option left for us. When the government enacts the law, we will have to deliver, and we are committed to deliver that referendum also as well. একই দিনে নির্বাচন ও গণভোট করার মতো পরিস্থিতির মুখোমুখি পূর্ববর্তী নির্বাচন কমিশন কখনো হয়নি জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার বলেন, বিষয়টি ভীষণ চ্যালেঞ্জিং। এ সময় সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন করতে রাজনৈতিক দলগুলোকেও প্রতিশ্রুতিবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। For a free fair election we are trying to take, and hopefully by the time election is held we will be fully prepared for what we have committed. We want a transparent election, national election. We want, there are demands that we should fix CC cameras in every polling station. দেশের রাজনৈতিক বাস্তবতা খুব একটা মসৃণ নয় মন্তব্য করে নির্বাচনের পর সব পরিস্থিতি শান্ত হবে বলেও আশা প্রকাশ করেন সিইসি। তাসনিয়া নিশাত, মিম, সময় সংবাদ, ঢাকা। একই দিনে গণভোট হলে নির্বাচনী জেনোসাইড হবে বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। অতীতের মতো ভোটে অনিয়মের চেষ্টা হলে রুখে দেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। এদিকে এনসিপি সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, দিল্লিতে বসে দেশের নাশকতার অপচেষ্টা রুখে দিতে ইসলামী শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ঝালকাঠির নেসারাবাদ মাদ্রাসা কমপ্লেক্স মাঠে হিজবুল্লাহ জমিয়াতুল মুসলিহিনের জাতীয় প্রতিনিধি সম্মেলনে যোগ দেন দেশ বরেণ্য আলেম ওলামা সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। সম্মেলনে ইসলামের ইতিহাস, ঐতিহ্য, মর্যাদা নিয়ে আলোচনা হয়। উঠে আসে গত ১.৫ দশকে আওয়ামী লীগের নিপীড়ন ও নির্যাতনের প্রসঙ্গও। ইসলাম ও দেশ রক্ষায় আগামী জাতীয় নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়। এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন, দেশে নাশকতার পরিকল্পনা করছে দিল্লির ফ্যাসিবাদী শক্তি। তাদের রুখতে ইসলামী শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। আর অতীতের মতো ভোটে ইঞ্জিনিয়ারিং বা কেন্দ্র দখল হলে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। বাংলাদেশের মানুষ শুধুমাত্র হাসিনার ফ্যাসিবাদকে তাড়ায় নাই, দিল্লিতে থাকা ফ্যাসিবাদের গোড়াকে উপরে ফেলেছিল বাংলার জনতা। এই নির্বাচনে অতীতের মতো কোনো ইঞ্জিনিয়ারিং, কোনো মেকানিজম অথবা ভোট কেড়ে নেওয়ার কোনো পায়তারা চালানো হলে আমি আপনাদেরকে বলবো, আপনারা বুলেট হয়ে গর্জন করবেন। এদিকে চট্টগ্রামের আকবরশা এলাকায় একটি মাদ্রাসার মাহফিলে যোগ দিতে হেলিকপ্টার যোগে নগরীর প্যারেড মাঠে নামেন জামায়াত আমির। একই দিনে নির্বাচন ও গণভোট হলে তা হবে নির্বাচনের জন্য জেনোসাইড মন্তব্য করেন তিনি। আমরা আগেই বলেছি, নির্বাচনের দিন গণভোট হলে নির্বাচনের জেনোসাইড হওয়ার সম্ভাবনা আছে। জাতীয় কল্যাণে দুর্নীতিবাজদের শিকড় উপড়ে ফেলতে সবাইকে ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান জামায়াতের এই শীর্ষ নেতা। শফিক মুন্সি, সময় সংবাদ। মুখে নির্বাচনের কথা বললেও একটি গোষ্ঠীর বিভ্রান্তি ও বাধা দেওয়ার অপচেষ্টা দেখছে বিএনপি। দলটির মহাসচিব বলেছেন, গেল 10 বছরে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে দৃশ্যমান কোনো ভূমিকায় পাওয়া যায়নি জামায়াতকে। ধর্ম ব্যবহার করে ফায়দা হাসিল না করার আহ্বান তার। নির্বাচনের ডামাডোলে সরগরম রাজনীতির মাঠ। নিজ প্রতীকে প্রচারণার পাশাপাশি দলগুলোর মধ্যে চলছে কথার লড়াই। দুপুরে ইসলামিক ফাউন্ডেশনের মসজিদ ভিত্তিক গণশিক্ষা কেয়ারটেকারগণ আয়োজিত আলোচনা সভায় যোগ দেন বিএনপি মহাসচিব। এ সময় হাসিনা বিরোধী আন্দোলনে জামায়াতের নিশ্চুপ ভূমিকার সমালোচনা করেন তিনি। বলেন, পিআরের দাবিতে সোচ্চার দলটি এখন সুর নরম করে নির্বাচনের দিকে হাঁটছে। একটা রাজনৈতিক দল সমানে চিৎকার করছে, পিআর দিতে হবে, পিআর দিতে হবে, পিআর না হলে নির্বাচন হবে না। অনেক হুঙ্কার টুঙ্কার হয়েছে, তাই না? এখন আবার সুর নরম হয়ে গেছে। জাতীয় প্রেস ক্লাব অডিটোরিয়ামে জিয়া পরিষদের আলোচনা সভায় যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, গণতন্ত্র বিরোধী একটি মহল নির্বাচন বিলম্বিত করার ষড়যন্ত্র করছে। এখনো নির্বাচনকে বিলম্বিত করার জন্য এখনো গণতন্ত্র বিরোধীরা সক্রিয় আছে। এদিকে শহীদ মিনারে মুক্তিযোদ্ধা সমাবেশে বিভ্রান্তিমূলক পরিসংখ্যান নিয়ে কথা না বলে জনদাবির সঙ্গে একাত্ম হতে জামায়াতের প্রতি আহ্বান জানান বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য সালাউদ্দিন আহমদ। বিভ্রান্তিমূলক কোনো জরিপ দিয়ে বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করা ঠিক হবে না। হ্যাঁ, আন্দোলন থেকে রাতারাতি সরে আসা একটু লজ্জা শরমের ব্যাপার আছে। জাতীয় রাজনীতিতে কৌশলে জনদাবির সাথে একাত্মতা পোষণ করা
অত্যন্ত জরুরি। এদিকে ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে সরকারের যে অবস্থান তা নড়চড় হবে না বলেও আশা প্রকাশ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এমন কিছু উদ্যোগ নিয়ে যান যাতে কমপক্ষে বাংলাদেশের মানুষ নিরাপদ থাকে। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। জুলাই হত্যাযজ্ঞের দায়ে আওয়ামী লীগ সহ 14 দলের বিচার দাবি করেছে এনসিপি। বিকেলে রাজধানীতে গণমিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে দলটির নেতারা বলেন, জাতীয় পার্টিকে নির্বাচনে আনার চেষ্টা রাজপথে মোকাবিলা করা হবে। শনিবার বিকেলে জুলাই হত্যাকাণ্ডের বিচারের রায় কার্যকর এবং দল হিসেবে আওয়ামী লীগ ও জোট সঙ্গীদের বিচারের দাবিতে গণমিছিল করে এনসিপি। এতে অংশ নেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ নেতাকর্মীরা। রাজধানীর বাংলা মোটর মোড় থেকে শুরু হয়ে প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয় মিছিলটি। সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন নেতারা। বলেন, জুলাই হত্যাযজ্ঞের অভিযোগে দল হিসেবে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির বিচার করতে হবে। বাংলাদেশে আওয়ামী লীগকে আবার প্রাসঙ্গিক করার একটা হীন প্রচেষ্টা হচ্ছে। আপনারা এও জানেন এই নির্বাচনে জাতীয় পার্টি অংশগ্রহণ করবে, এই ধরনের হীন প্রচেষ্টাও চলছে। জাতীয় নাগরিক পার্টি যতদিন বাংলাদেশে থাকবে ততদিন বাংলাদেশে আওয়ামী লীগ কোনোদিন রাজনীতি করতে পারবে না। জাতীয় পার্টিকে নির্বাচনে আনার চেষ্টার বিরুদ্ধে মাঠে থাকার হুঁশিয়ারি দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। জুলাই সনদের কোথাও জাতীয় পার্টিকে রাখা হয় নাই, কিন্তু নির্বাচনে নাকি জাতীয় পার্টিকে রাখা হবে। এটা একটা চক্রান্ত এবং ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রের বিরুদ্ধে এনসিপি মাঠে থাকবে। জুলাই মানবতা বিরোধী অপরাধের বিচার অব্যাহত থাকবে। নির্বাচনের আগেই অন্তর্বর্তী সরকার ও রাজনৈতিক দলগুলোকে প্রতিশ্রুতি দেওয়ার আহ্বান জানান নাহিদ ইসলাম। মানিক মোহাম্মদ ওমর, সময় সংবাদ, ঢাকা। এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন শফিক মুন্সি, যাচ্ছি তার কাছে। শফিক, আপনাকে স্বাগত জানাই। আমরা দেখলাম যে একই দিনে নির্বাচন এবং গণভোট নিয়ে বেশ কয়েকটি দল প্রতিক্রিয়া জানিয়েছে। এর মধ্যে জামায়াত ইসলামী বলেছে যদি একই দিনে হয় তাহলে সেটি নির্বাচনী জেনোসাইড হবে। এরকম কথা তিনি কেন বলেছেন বলে মনে করছেন? জাফর, আপনি কিন্তু জেনে থাকবেন যে আজ প্রধান নির্বাচন কমিশনার কিন্তু একটা কথা বলেছেন যে সরকারের পক্ষ থেকে একই দিনে গণভোট এবং নির্বাচন অনুষ্ঠিত করা তাদের কাছে চিঠি যাওয়ার পর তিনি বলেছেন কিন্তু বিষয়টি চ্যালেঞ্জিং। সে বিষয়টির আরেকটু যদি আমরা দেখি যে আজ চট্টগ্রামে কিন্তু জামাত আমির তিনি গিয়েছিলেন একটি কর্মসূচিতে যোগ দিয়ে, এবং সেখানে তিনি সাংবাদিকদের বলেছেন যে নির্বাচনের দিনে গণভোট হলে নির্বাচনী জেনোসাইডের শঙ্কা রয়েছে। কারণ তিনি বলছেন যে নির্বাচন কমিশনের এবং একই সাথে জনগণের মানসিক যে প্রস্তুতি একই দিনে গণভোট এবং নির্বাচন হওয়ার, সেই জায়গাটিতে ঘাটতি রয়েছে। অন্যদিকে কিন্তু তিনি ঝালকাঠিতে আজকে একটি কর্মসূচিতে যোগ দিয়ে তিনি বলেন যে ভোটে ইঞ্জিনিয়ারিং বা কেন্দ্র দখল হলে প্রতিহতের তিনি ডাক দিয়েছেন। কারণ তিনি বলেছেন যে নির্বাচন শতভাগ নিরপেক্ষ এবং স্বচ্ছ করার জন্য কিন্তু এই গণঅভ্যুত্থান হয়েছে। অন্যদিকে তিনি আহ্বান জানিয়েছেন যে 2001 থেকে 6 সাল পর্যন্ত যারা বারবার আসলে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে, এ ধরনের কেউ যেন আসলে আগামী দিনে রাষ্ট্র ক্ষমতা না আসতে পারে। এজন্য কিন্তু তিনি বলেছেন যে দুর্নীতিবাজদের শেকড় উপড়ে ফেলতে ঐক্যের ডাক কিন্তু তিনি দিয়েছেন। অন্যদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের যিনি আমির, তিনি আজ ঝালকাঠিতে একই কর্মসূচিতে, যেখানে জামায়াতের আমিরও উপস্থিত ছিলেন, সেই একই কর্মসূচিতে ইসলামী আন্দোলনের আমির তিনি বলছেন যে ইসলাম ও দেশ রক্ষায় আগামী নির্বাচনে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। জামায়াতের এই বক্তব্যের প্রতিক্রিয়া বিএনপি এখনো কিছু বলেনি। জাফর, এর প্রতিক্রিয়ায় না বললেও আজ কিন্তু বিএনপির সিনিয়র কয়েকজন নেতা তারা নানাভাবেই বিএনপি সহ অন্যান্য যে কয়েকটি দল পিআর দাবিতে রাজপথে ছিল বা নানা দাবি করে আসছে, তাদের বিরুদ্ধে কিন্তু কয়েকটা প্রতিক্রিয়া দিয়েছে। আমরা যদি দেখে আসি যে আজ মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলছেন যে পিআর দাবিতে সোচ্চার দলটির সুর এখন নরম, এবং তিনি কিন্তু এটিকে ইঙ্গিত করেছে জামাতের দিকে। কারণ জামাত গত সেপ্টেম্বর থেকে কিন্তু পিআর দাবিতে রাজপথে থাকলেও আগামী মাস থেকে তারা পিআরের জায়গাটা কিছুটা ছাড় দিয়ে অন্যান্য দাবিতে তারা মাঠে নামছে। এবং অন্যদিকে এই দলটির আরেকজন সিনিয়র নেতা আমির খসরু তিনি আজকে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে বলেন যে নির্বাচন পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্রে গণতন্ত্র বিরোধী একটি মহল কাজ করছে। তিনি কিন্তু এটি ওই জামাতের দিকেই কিছুটা ইঙ্গিত করেছেন। অন্যদিকে
অন্যদিকে আজ একটা গুরুতর অভিযোগ সামনে এনেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলছেন যে শেষ 10 বছরে যখন শেখ হাসিনা বিরোধী নানা কর্মকাণ্ড পালন করে আসছিল বিএনপি, তখন কিন্তু বারবার করে ডাকলেও জামাতকে সেভাবে দৃশ্যমান কোনো ভূমিকায় তিনি দেখেননি। অন্যদিকে এই বিএনপি নেতারা যে বিষয়টি আহ্বান জানিয়েছেন যে ধর্মকে ব্যবহার করে ফায়দা হাসিল না করার আহ্বান কিন্তু তিনি জামাতসহ অন্যান্য কয়েকটি ইসলামিক দলের প্রতি জানিয়েছেন। দুই দল যখন নাকি এরকম পাল্টাপাল্টি বক্তব্য দিচ্ছে, তার মধ্য দিয়ে কি আসলে যেই পতিত শক্তি ছিল তারা কি ফিরে আসার সুযোগ, কিংবা এ ব্যাপারে অন্য কেউ কোনো মন্তব্য করেছে কিনা? এনসিপি আসলে এই পতিত শক্তি যেটি আসলে গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়েছে, তাদের বিরুদ্ধে শক্ত একটি অবস্থানে কিন্তু আজ এনসিপির নেতৃবৃন্দরা কথা বলেছেন। বিশেষ করে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম যে বিষয়টি বলেছেন যে গত কয়েকদিন আগে যে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় হলো, এটি আসলে কোনো প্রতিশোধ নয়, এটি মূলত গণঅভ্যুত্থানকালে পরিচালিত যে গণহত্যা, সেই গণহত্যার কারণ একটি ন্যায় বিচার আসলে প্রতিষ্ঠা হয়েছে ওই রায়ের মাধ্যমে। অন্যদিকে সে যে বিষয়টি আরও উল্লেখ করেছে যে এখন খোলা চোখে আওয়ামী লীগ না থাকলেও আওয়ামী লীগের সাথে যারা দীর্ঘদিন সরকার পরিচালনা ছিল, বিশেষ করে জাতীয় পার্টি সহ অন্যান্য রাজনৈতিক দল, তাদের মাধ্যমে কিন্তু আওয়ামী লীগ ফিরে আসার চেষ্টা করছে, এই বিষয়টি কিন্তু তিনি জানিয়েছেন। জি, অনেক ধন্যবাদ আপনাকে শফিক। আপনার মাধ্যমে আমরা বেশ কিছু বিষয় জানতে পারলাম। আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী শফিক মুন্সি, জানাচ্ছিলেন যে আজকে রাজনৈতিক দলগুলোর মধ্যকার যে পারস্পরিক বাদানুবাদ সে বিষয়ে বিস্তারিত। বাংলাদেশ ভুটানের মধ্যে স্বাস্থ্য ও টেলিযোগাযোগ বিষয়ে দুটি সমঝোতা স্মারক সই হয়েছে। বিকেলে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সফররত ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে ও ডক্টর মোহাম্মদ ইউনুসের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক শেষে এই সমঝোতা স্মারক সই হয়। সফরের প্রথম দিন পররাষ্ট্র বাণিজ্য উপদেষ্টার সঙ্গে বাণিজ্য সম্প্রসারণ ও পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলাপ করেন শেরিং তোবগে। 2 দিনের ঢাকা সফরের প্রথম দিন ব্যস্ত সময় পার করলেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে। শনিবার বিকেল 4:30টার দিকে তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে পৌঁছালে তাকে স্বাগত জানান ডক্টর মোহাম্মদ ইউনুস। পারস্পরিক কুশল বিনিময় করেন তারা। একান্ত বৈঠকের পর দ্বিপক্ষীয় আলোচনা করেন দুই নেতা। এ সময় দুদেশের সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। পারস্পরিক সহায়তায় এগিয়ে যাওয়ার কথা জানান ডক্টর মোহাম্মদ ইউনুস ও শেরিং তোবগে। বৈঠক শেষে শেরিং তোবগে ও ডক্টর মোহাম্মদ ইউনুসের উপস্থিতিতে স্বাস্থ্য সহযোগিতা এবং ইন্টারনেট সংযোগ বিষয়ে দুটি সমঝোতা স্বাক্ষর করেন দুই দেশের প্রতিনিধিরা। এর আগে দুপুরে হোটেল ইন্টারকন্টিনেন্টালে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন শেরিং তোবগে। এরপর বৈঠক হয় বাণিজ্য উপদেষ্টার সঙ্গে। আলোচনায় প্রাধান্য পায় উভয় দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, শিক্ষা, স্বাস্থ্য, অর্থনৈতিক উন্নয়ন ও পানি ব্যবস্থাপনা সহ বহুপক্ষীয় বিষয়। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধানের আমন্ত্রণে শনিবার সকাল 8:15 শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে স্বাগত জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। দেয়া হয় লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার। শাহজালাল বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে দুই নেতার মধ্যে সংক্ষিপ্ত বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ভুটানের প্রধানমন্ত্রী শুক্রবারের ভূমিকম্পে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন ভুটানের প্রধানমন্ত্রী। রোববার বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে একান্ত বৈঠকের কথা রয়েছে শেরিং তোবগের। সফর শেষে আগামী 24 নভেম্বর ঢাকা ছাড়বেন ভুটানের প্রধানমন্ত্রী। নাজমুস সালেহি, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশের সঙ্গে প্রথম দেশ হিসেবে মুক্ত বাণিজ্য চুক্তি সই করবে ভুটান, কথা জানিয়েছেন বাংলাদেশ সফররত দেশটির প্রধানমন্ত্রী শেরিং তোবগে। আর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জানান, বাণিজ্য বাড়াতে ভুটানের পণ্য পরিবহনে অগ্রাধিকার দিচ্ছে বাংলাদেশ। এ সময় ভুটানি কন্টেইনার দ্রুত ছাড় করার নির্দেশ দেন তিনি। সন্ধ্যায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশের পক্ষ থেকে আয়োজিত নৈশভোজ অনুষ্ঠানে অংশ নিয়ে এসব কথা বলেন দুই নেতা। দ্বিপাক্ষিক বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্ব আরোপ করেন ভুটানের প্রধানমন্ত্রী। বাংলাদেশ ভুটান সম্পর্কের পূর্ণ পরিসর জুড়ে বাণিজ্য, জ্বালানি, শিক্ষা, পর্যটন, বিমান পরিবহন সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা করেন দুই নেতা। নৈশভোজে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এবং 3 বাহিনীর প্রধান উপস্থিত ছিলেন। এছাড়াও জামায়াতের প্রতিনিধি উপস্থিত ছিলেন। Signed 2 MOUs earlier today. This will further strengthen our partnership.
The MOU on connectivity will support Bhutan's long-sought third internet gateway, an achievement many years in the making. Bangladesh remains committed to working closely with regional partners like Bhutan to share knowledge and advance inclusive, people-centric, and development for all. Bhutan continues to advance its remarkable achievement as the world's first carbon-negative nation in the world. এ যেন সিনেমাকেও হার মানানোর গল্প। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের স্ট্রং ভল্টের তালা ভেঙে অস্ত্র চুরির 20 দিনের মাথায় ওই ভল্টেই মিলল বেশ কিছু অস্ত্র। তবে অস্ত্র গায়েব ও ফিরে আসা নিয়ে কোনো উত্তর নেই কর্তৃপক্ষের। এস.এল. মামুন ও রতন মজুমদারকে সঙ্গে নিয়ে রাইদুল ইসলাম শুভর রিপোর্ট। গত 18 অক্টোবর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অগ্নিকাণ্ডের ঘটনার প্রায় একটি মাস পেরিয়েছে। এর মধ্যে ঘটে গেছে ভোল্ট থেকে অস্ত্র চুরির মতো ঘটনা। এর মধ্যে আবার নতুন একটি মোড় নিয়েছে এই অস্ত্র চুরির ঘটনায়। সেই ভল্টেই পাওয়া গেছে এই হারানো অস্ত্রগুলি। কতটা পাওয়া গেছে, কিভাবে হারালো আর কেনই বা ফিরে আসলো, এ নিয়ে প্রশ্ন জন্ম নিয়েছে। তার অনুসন্ধান করতে মাঠে নেমেছে সময় সংবাদ। 19 নভেম্বর সন্ধ্যা, বিমানবন্দরের আমদানি কুরিয়ারের সামনে পুলিশের গাড়ি। ভেতরে কয়েকটি সংস্থার উপস্থিতিতে চলছে বস্তায় থাকা পণ্যগুলোর তালিকা তৈরির কাজ। কয়েকদিনের নজরদারির পর এদিন সময় সংবাদের ক্যামেরায় ধরা পড়ল নতুন করে স্ট্রং ভল্টের মালামালের তালিকা তৈরি করা হচ্ছে তার দৃশ্য। নতুন কোনো কিছু পাওয়া গেছে না? বিমানের যারা যেটা দেয় সেটা সিজার লিস্ট করে এইটুকু বলতে। এটা আসলে একটা বিমান থেকে তথ্যটা আপনি নিলে ভালো হয়। কোন ইনভেন্টরি তো ওরা করছে, আমাদের দিল আর কি, না কপি এখন পর্যন্ত নাই আমাদের কাছে। এসব বিষয় নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সঙ্গে কথা বলতে গেলে তাদের কোনো কর্মকর্তাই আমাদের সাথে কথা বলতে রাজি হননি। ঘটনার এতদিন পর আবারও কিসের তালিকা তৈরি হচ্ছে? দীর্ঘ অনুসন্ধানের পর জানা যায় সেই বস্তায় ছিল কয়েকটি পিস্তল ও বেশ কিছু অস্ত্রের ভাঙা অংশ। এদের মধ্যে ব্যারেক্টা মডেলের পিস্তল ও অন্যান্য মডেলের বেশ কিছু অস্ত্রও পাওয়া যায়। এসবই হারিয়েছিল সে সময়। প্রশ্ন হলো, অস্ত্র কি এখানেই ছিল নাকি গায়েব করার পর আবারও ভল্টে যত্ন করে রেখে দেওয়া হয়েছে? এবার একটু পেছনে ফিরতে চাই আমরা। বিমানবন্দর থানায় একটি জিডি করেন গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের দায়িত্বে থাকা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ, যাতে বলা হয় ভল্টটির তালা ভাঙা হয়েছে, কিন্তু সে সময় কোনো মালামাল গায়েবের বিষয়টি উল্লেখ করা হয়নি। শুধু 50টি পিস্তলের ব্যাপারে বিমান কনফার্ম করছে, আর বাকি মালগুলো তারা পায়নি এবং তারা স্বীকার করছে যে মাল চুরি হয়েছে। গত 10 নভেম্বর সময় সংবাদে প্রচার হওয়া রিপোর্টে তুলে ধরা হয় ওই ভল্টে ছিল এক অস্ত্র ব্যবসায়ীর আমদানি করা একাধিক অস্ত্র, কিন্তু কোনো সংস্থা এ বিষয়ে সে সময় সঠিক তথ্য দেয়নি। তবে এই ব্যবসায়ী এখন জানাচ্ছেন যেসব অস্ত্র এখন পাওয়া গেছে তার মধ্যে তার অস্ত্রও আছে। তার দাবি 16টি পিস্তলের খবর তাকে জানানো হলেও এখনো মেলেনি 20,000 বুলেটের সন্ধান। বিমানের জিএম সাহেবের সাথে আমি ফোন দিয়েছিলাম, উনি বলছেন যে উনি শুনেছেন। জানতে পারলাম যে 16টা পিস্তল গতকালকে পুলিশ সিজার লিস্ট করেছে, এটুকু জানতে পেরেছি। এত কিছুর পরও বিমানবন্দরের অগ্নিদগ্ধ স্থান, এমনকি বিমানবন্দরের নিরাপত্তা নিয়ে উদাসীনতা লক্ষণীয়। দিনের আলোতে বাহিনীগুলোর নিয়মিত টহল জারি থাকলেও রাত হলেই ভুতুরে পরিবেশ কুরিয়ার সেকশন জুড়ে। সন্দেহভাজন মানুষের আনাগোনা আর টাকা পয়সার লেনদেন নানা প্রশ্ন জন্ম দেয়। এমনকি সিভিল এভিয়েশনের নির্ধারিত ময়লা ফেলার স্থান, তার ভেতরের এই দৃশ্য। স্ট্রং ভল্টটি যেখানে ছিল তার 100 মিটারের মধ্যে দেয়ালের অংশ ভাঙা তো বটেই, পুরো দেয়াল জুড়ে থাকলেও কিছু অংশে নেই কাঁটাতারের বেড়া। রাইদুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। নিউ ইয়র্কে নবনির্বাচিত মুসলিম মেয়র জোহরান মামদানির সঙ্গে বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শুক্রবার হোয়াইট হাউসের ওভাল অফিসে রুদ্ধদ্বার বৈঠকে প্রথমবার মুখোমুখি হন তারা। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দুইজন। নিউ ইয়র্কের উন্নয়নে সহযোগিতার প্রতিশ্রুতি দেন মার্কিন প্রেসিডেন্ট। এ পর্যায়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। আফটার শকে 3 দফা কেঁপে উঠল দেশ। সন্ধ্যায় সেকেন্ডের ব্যবধানে দুবার উৎপত্তিস্থল ঢাকার বাড্ডা ও নরসিংদী। ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করে ব্যবস্থার ঘোষণা রাজুকের। এবং নির্বাচনের দিনে গণভোট আয়োজনের চিঠি দিল সরকার। চ্যালেঞ্জ দেখছেন সিইসি। নির্বাচনী জেনোসাইডের শঙ্কা জামায়াতের। মুখে ভোট চাইলেও বাধা দেওয়ার অপচেষ্টা দেখছে বিএনপি। এই ছিল রাতের সময়। এরপর দেখবেন সম্পাদকীয়। সঙ্গে থাকুন সময়ের।